আমি ধর্মের বিরুদ্ধে কথা বলাটাকে অ্যাকসেপ্ট করছি না, কিন্তু ধর্মের রীতি রেওয়াজ ছাড়া বাকি যেই পলিসিটা রয়েছে, সমাজ গড়া, নিজের জীবন গড়া, সেই পলিসিতে সবাই চলতে চাইছে না, শুধু চলতে চাইছে যে দেখাওয়া জিনিসটা। তাই ভারতীয়দের কাছে আমার বিনীত অনুরোধ যে দেখাওয়া জিনিস ছেড়ে আমরা আসি আসল যে মিল, আসল যে দর্শন, আসল যেখানে আমরা সবাই এক, যেখানে মানুষের মধ্যেই ভগবানের কথা বিবেকানন্দ বলে গেছেন, তাদের কথা শুনতে, সেই জিনিসকে জানতে, সেই জিনিসকে উপলব্ধি করে জীবন চালাতে রক্ষা করতে হবে। উন্নত শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে। সত্যিকারে পরিচ্ছন্ন ভারতের লক্ষ্যে এগোতে হবে। আমাদের আসল শত্রুকে চিনতে হবে। কাল্পনিক বিভাজন নয়, যারা আমাদের দুর্বল ও পরাধীন করতে চাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নিজেদের বিরুদ্ধে ঐক্যটা ভাঙবো কেন? প্রশ্ন আমার এই জায়গাটায়। ইতিহাস আমাদের শিখিয়েছে ঐক্যই শক্তি। আমরা ভারতীয়, আমরা একই আমাদের সবচেয়ে বড় শক্তি। সবাই তার বুকে হাত রেখে বলুক যে আমি যখন নিজের স্বার্থ ত্যাগ করি তখন আমার কি অবস্থা হয়। তাই আমাদের ভারতকে স্বাধীন করার জন্য যে আমরা ফ্রিডম ভাবে বেঁচে আছি, সবার নিজেদের ডেমোক্রেসি বলছি, নিজেরা কথা বলার অধিকার পাচ্ছি, সেই দেশভোগ যারা আমাদের দেশ স্বাধীন করেছে, দেশপ্রেমিক, তারা যদি মানে উপর থেকে দেখে তাহলে কি ভাববে আমাদেরকে। নমস্কার, আমি শেখ আরিফ হোসেন কথা বলছি। আজ সানডে, তো আমি বসে বসে আজকের দিনে সমাজ ব্যবস্থা আর ভারতবর্ষের যা অবস্থা তার উপরে আমার মন খুব বিকলিত হয়ে উঠলো। তাই আমি ভারতবর্ষবাসীর উদ্দেশ্যে একটা চিঠি লিখছি, যেটা বাংলা ভাষাতেই আছে। প্রিয় ভারতবাসী, আমরা গর্বিত যে আমরা ভারতীয়। আমাদের দেশ, ধর্ম, ভাষা, সংস্কৃতি, চিন্তাধারার মানুষের মিলনভূমি। এই বৈচিত্র্যের মধ্যে আমাদের জাতীয় পরিচয় গড়ে ওঠে। এক সময় ছিল যখন মানুষ বিজ্ঞান, সমাজ ব্যবস্থা, মানব দেহের কার্যপ্রণালী বা প্রকৃতির নিয়ম ভালোভাবে বুঝতে পারে না। সেই সময় ধর্ম সমাজে শৃঙ্খলা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ধর্ম আর কি। ধর্ম মানুষকে শৃঙ্খল জীবন যাপনে সহায়তা করেছে। এখানে একটা কথা বলে রাখি, সেই ধর্মটাকে নিয়ে আজকে আমরা সবচেয়ে বেশি বড় বিপদে। ধর্মের মূল কথাগুলো আমরা কেউই জানছি না, বুঝছি না। শুধু দেখাবো একটা জিনিস যেটা নিয়ে আমরা সবাই রোজ সারাদিন তার বিরুদ্ধে একটা অন্যায় প্রচারণা চালাচ্ছি, যেটা আমার মনে হচ্ছে একদমই ঠিক হচ্ছে না। যেটা সোশ্যালি আমরা অনেক ব্যাকওয়ার্ড হচ্ছি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড হয়ে যাব। তার পরিপ্রেক্ষিতে আমার ব্যাখ্যা কি? কিন্তু আজ আমরা ডিজিটাল যুগে বাস করছি। কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই আপনারা সবাই জানবেন যে এখন মানুষ একটা চিঠি লিখতে গেলে, যে কোনো একটা কাজ করতে গেলে আর কিচ্ছু সময় লাগে না। শুধু অনেক এআই টুলস আছে, মানে যেগুলো অ্যাপসের মতনই জিনিস ধরে নিন, তাকে এমন ভাবে ট্রেন করা হয়েছে, সে আপনার ছোট, আমি যেমন আমার স্টাফকে বলি, ভাই এই জিনিসটা করে দাও, এইটা লিখে ফেলো, এই হিসাবটা করে নাও, এই জিনিসটা কি আছে একবার কাগজ দেখে 2-4 দিন পরে গবেষণা করে বলবে। কিন্তু এআই হচ্ছে এমন একটা জিনিস যে এক্ষুনি গবেষণা করে সবকিছু বলে দিতে পারবে। তাই কয়েক সেকেন্ডেই সে সবকিছু জটিল প্রশ্নের উত্তর দিয়ে দেবে। প্রাকৃতিক, স্বাস্থ্য, বিশ্ব সম্পর্কে বৈজ্ঞানিক ব্যাখ্যা এবং সবেতেই নাগালে আছে। এবং আমি তা থেকে আমার সবচেয়ে এখনের দিনে কোরআন, গীতা, বাইবেল এর ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট সব ব্যাপারে মানে জ্ঞান অর্জন করতে ইউটিউব, আর তারপরে সেকেন্ড নাম্বার হচ্ছে গিয়ে এআই আমাকে হেল্প করেছে। হ্যাঁ, আমি একটা এআই দেখে শেষ করিনি, দুটো এআই দেখেছি। অনেক সময় ফিজিক্যাল বুকসও দেখেছি, ফিজিক্যাল বুকসও কিনে দেখেছি যে জীবন দর্শন সব জায়গায় কিন্তু একই। শুধু যা সারা পৃথিবীতে যে দর্শন চলে তা দুটো দর্শনই ধরুন মেন। একটা হচ্ছে গিয়ে এক ঈশ্বর, আর এখানে আমার ইন্ডিয়ায় আমরা সনাতন ধর্ম বলছি, আর ওইদিকে সবাই হচ্ছে গিয়ে
ইব্রাহিমিক রিলিজিয়ান, তারা নিজেদের নিজেদের ভাগ হয়ে গেছে। আমরাও এত সুন্দর একটা ধর্মের মধ্যে থেকে সেই ধর্মটাকেও আমরা নিজেদের মধ্যে বিভিন্ন লোককে ডেকেছি, তাদেরকে সনাতনী বলেছি। মানে অ্যাকচুয়ালি যে ভারতবর্ষের নিয়ম মানে আইন, সরি, ভারতবর্ষের ধর্ম যে মেনে চলবে সেই সনাতনী, অ্যাকচুয়ালি সেটাই সনাতনের মেন ব্যাখ্যা, সেটাই আমি জানি। কেউ যদি কিছু জেনে থাকো তাহলে ঠিক আছে। আমি যেটা জানি, জগদীর স্বামী বিবেকানন্দ জীবন দর্শন দেখেছি, তাতে যে ভারতবর্ষের ধর্ম মেনে চলে, ভারতবর্ষতে কোনো ধর্মই ফেলে দেওয়ার নয়। সনাতনের মেন কথাই হচ্ছে সবাই যে যার মতন করে থাকবে, সেই হচ্ছে কি সনাতনী। তাই তার ব্যাখ্যাতে রামকৃষ্ণদেব ছোট করে বলে গেছিলেন, যত মত তত পথ। তাই কোনো মত আর কোনো পথেই ভুল নেই, কিন্তু আমরা সেই মত আর পথের মাঝখানে নিজেদেরকে একটা কঠিন জায়গায় দিনকে দিন নিয়ে যাচ্ছি। তার নিয়ে যাওয়ার কারণটা কেন আমি বলছি ভালো করে, যখন আজকে একে অপরের সঙ্গে তর্ক বিতর্কে লিপ্ত হচ্ছি, এখন সময় এসেছে ভালোবাসা, শান্তি, উদ্ভাবনা আবিষ্কারের। আজকের পৃথিবী একদিকে ধ্বংস হতে পারে, আমেরিকা একদিনেই ধ্বংস করে দিতে পারে, আমেরিকা, চীন, রাশিয়া। শক্তি এবং প্রযুক্তি এদের কাছে এত উন্নত যে রিসেন্ট টাইম অনুযায়ী হচ্ছে গিয়ে রাশিয়া, আমেরিকার কাছে 5000 নিউক্লিয়ার বোমা আছে, রাশিয়ার কাছে তো অ্যাবাভ 5000 নিউক্লিয়ার বোমা আছে, চীনের কাছেও মোরলেস কত আছে আমার এটা জানা নেই, এটা মানে অ্যাকাউন্টিং ফিগারটা। শক্তিশালী দেশগুলো গবেষণা করে মানে প্রযুক্তি গবেষণার মাধ্যমে বিশ্বের অধিপত্য বিস্তারের চেষ্টা করছে। সেই অস্তিত্ব লড়াইয়ে শিক্ষা বিজ্ঞান আমাদের একমাত্র রক্ষা। ভারতের প্রয়োজন আরো বেশি বিজ্ঞান স্কুল, কলেজ, গবেষণা কেন্দ্র, উদ্ভাবনী প্রতিষ্ঠান। আমাদের দেশে মন্দির, মসজিদ ও গির্জার সংখ্যা কম নয়। এখন সময় এসেছে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার, যা মানুষকে শোষণ থেকে রক্ষা করবে এবং নিজস্ব ভবিষ্যৎ নির্মাণে সক্ষম করবে। যদি ভারতীয় সময়োপযোগী শিক্ষা গ্রহণ না করে, তবে ভারত আবার নতুন ধরনের উপনিবেশ পরিণত হতে পারে, তা শারীরিক হোক বা ডিজিটাল হোক। এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এটা ডিজিটালিও আমরা অ্যারেস্ট হতে পারি বা আমরা আমাদের স্বাধীনতা খর্ব করতে পারি। তার 100 উদাহরণ আছে। আমি যে ইন্টারনেট ইউজ করে আপনার কাছে পৌঁছেছি, এটাও কিন্তু আমেরিকার আবিষ্কার। আমাদের কাছে কিছু নেই, রোজ সারাদিন যে গুগল চালাই তাও কিন্তু আমেরিকার আবিষ্কার। আমাদের কাছে ছোট একটা জহু শুধু আছে আর কিছু তৈরি হচ্ছে, কিন্তু আমাদেরকেও বড় করে ভাবতে হবে, সেই দিন এসছে। তাই আমরা ভাবছে না, আমি বলছি না অতটা একদমই কিছু ভাবছে না, কিন্তু এই যে আমরা যারা সাধারণ মানুষ, তাদেরও তো শৃঙ্খলা পরায়ণ, সমাজের প্রতি নিষ্ঠা, সমাজের প্রতি দায়িত্ব, যা আমাদেরকে সংবিধানে শেখায়, সবকিছু আমাদের করা উচিত। আমরা শুধু কিছু এড পাবো বলে, কিছু টাকা পাবো বলে, তার জন্য আমরা সবসময় কি করি, যে কোনো একটা পলিটিক্যাল পার্টিকে ফেভার করি। ধরুন আপনি বিহারের এই ভোটের কথাই ধরুন, সবাই যেটা বলছে, আমার হয়তো প্র্যাকটিক্যালি সেই জায়গায় আমি অতটা গিয়ে পৌঁছাতে পারিনি, কিন্তু যে নিউজ চ্যানেলগুলো বলছে সেইগুলো, মানে এই সাধারণ নিউজ চ্যানেলগুলো বলছি না, আমরা তো সাধারণ নিউজ চ্যানেল বলা ছেড়েই দিয়েছি, দেখা ছেড়েই দিয়েছি। কারণ হচ্ছে গিয়ে ওরা সারাদিন এমন একটা বিশ্রী ব্যাপার নিয়ে ডিবেট করতে থাকে, তার কোনো মাথাও নেই, কোনো মুন্ডও নেই। খবরটাকে 10 থেকে 15 মিনিট 20 মিনিটে ভালো করে প্রেজেন্ট করলেই পারত। তাই আজকের দিনে আমার মনে হয় সেই যে এফএম এর যে খবর, যে চিরাচরিত আমাদের আগের খবর ছিল রেডিও 10 মিনিটের খবর, 5 মিনিটের খবর, সেই খবরটাই ঠিক আছে। আজকের এই ডিবেট চ্যানেলগুলো এত মানে জিনিসটাকে নিয়ে জলঘোলা করে, তাই ওদের কেউ দেখে কখন কে দেখে জানা নেই। যাদের কিছু কাজ নেই তারা ওইগুলো দেখতে থাকে আর মাথা গরম করতে থাকে, আমার তো সেটাই মনে হয়। তার থেকে তারা যদি সেই সময় কিছু শিক্ষানবী বিষয় শেখায়, মানুষকে অটোমেশন শেখায়, কম্পিউটার শেখায়, রোবট শেখায়, তাহলে আমার মনে হয় বেশি কাজ হবে। ওখানে অনেক জ্ঞানী মানুষ আছে, তাহলে অনেক লোক বেশি দেখবে, আরো বিজ্ঞাপন দিলে টিআরপি বাড়বে। আমি যেটা মনে করি
বাকি একই কথা নিয়ে বারবার 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 হাজিয়ে হাজিয়ে হাজিয়ে, আর তার কোনো উদ্দেশ্য প্রণোদিত না হয়েই তারা সেই গল্প শুরু করে। তো সে যে চ্যানেলই হোক, হিন্দি বাংলা সবাই, তো সরকারের উচিত আইন করে আর কোনো ধর্মীয় মন্দির মসজিদ করতে না দেয়া। করুক, যদি দরকারের করার ইচ্ছা থাকে তাহলে ডিজিটাল গবেষণা কেন্দ্র করবে, ডিজিটাল শিক্ষা করবে, কোয়ান্টাম কম্পিউটার আবিষ্কার করা শেখাবে, অটোমেশন শেখাবে, রোবোটিক্স শেখাবে, বিজ্ঞান রকেট বিজ্ঞান করাবে, যদি বিজ্ঞান গবেষণা করার জন্য চেষ্টা করবে। কিন্তু আর ধর্মের আমার মনে হয় গভর্নমেন্টের বা কোনো মানুষের আর ধর্ম নিয়ে কিছু করা উচিত নেই। শুধু ধর্মের মূল মন্ত্রটা তাদেরকে শেখা উচিত, জানা উচিত, তার থেকে জীবন চালানোর জন্য যেটুকু লাগবে সেইটুকু নেওয়া উচিত। বাকি যদি মনে করে যে ধর্ম আরো মন্দির মসজিদ বানিয়ে আরো কিছু করে সমাজকে সুব্যবস্থা করা যাবে, আমরা শুধু ইহলোক পরলোকের ব্যাপারটাই মেন করে দেখি, তাহলে আমার মনে হয় আরো খারাপ দিনের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তাই এটা আমার একটা চিন্তার বিষয় বলে মনে হয়েছে। এবার আমাদের এখন দার্শন ও চিন্তাবিদের প্রয়োজন, যারা বাস্তবে বোঝেন এবং জাতীয় ঐক্যের পক্ষে কথা বলতে পারেন। সেই রকম মানুষ আমাদের লাগবে, যে ভয় ডরহীন হয়ে কথা বলবে। সেই রাজার কাপড় পরা আছে না খোলা আছে, সেই বাচ্চাটার খুব দরকার। সে বুঝতে পারবে, সে বলবে যে রাজা সত্যি কাপড় আছে না উলঙ্গ আছে। সেই রকম সাহসিক মানুষের দরকার, যারা সমাজটাকে ঠিক মতন করে তৈরি করার জন্য ভালো মন্দ বুঝবে। তাই আমি সত্যি কথা বলছি, আমি এখন এক ভারতকে দেখতে চাই যে ভারত ভয় ছাড়া টিকে থাকতে পারবে। আমাদের কাছে সবকিছুই যখন আছে, তাহলে আমরা কেন অন্য দেশকে ভয় পাবো? আমি মানছি আমরা ভয় পাচ্ছি না, কিন্তু আমাদের তো সেই ভয় না পাওয়ার জন্য একটা সলিড কন্ডিশন বানাতে হবে, সলিড স্টেবলিশমেন্ট বানাতে হবে। সেই সলিড স্টেবলিশমেন্ট বানাতে কোথায় যেন কিছু প্রবলেম আছে এখনো। যদি কেউ আমি ধর্মের বিরুদ্ধে কথা বলাটাকে অ্যাকসেপ্ট করছি না, কিন্তু ধর্মের রীতি রেওয়াজ ছাড়া বাকি যেই পলিসিটা রয়েছে, সমাজ গড়া, নিজের জীবন গড়া, সেই পলিসিতে সবাই চলতে চাইছে না, শুধু চলতে চাইছে যে দেখাওয়া জিনিসটা। তাই ভারতীয়দের কাছে আমার বিনীত অনুরোধ যে দেখাওয়া জিনিস ছেড়ে আমরা আসি আসল যে মিল, আসল যে দর্শন, আসল যেখানে আমরা সবাই এক, যেখানে মানুষের মধ্যেই ভগবানের কথা বিবেকানন্দ বলে গেছেন, তাদের কথা শুনতে, সেই জিনিসকে জানতে, সেই জিনিসকে উপলব্ধি করে জীবন চালাতে। এবার এটা আপনারা বুঝতেই পারছেন আমার কথা থেকে, পরিবেশ রক্ষা করতে হবে, উন্নত শিক্ষাকে অগ্রাধিকার দিতে হবে, সত্যিকারে পরিচ্ছন্ন ভারতের লক্ষ্যে এগোতে হবে, আমাদের আসল শত্রুকে চিনতে হবে। কাল্পনিক বিভাজন নয়, যারা আমাদের দুর্বল ও পরাধীন করতে চাই তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা নিজেদের বিরুদ্ধে ঐক্যটা ভাঙবো কেন? প্রশ্ন আমার এই জায়গাটায়। ইতিহাস আমাদের শিখিয়েছে ঐক্যই শক্তি, আমরা ভারতীয়, আমরা একই আমাদের সবচেয়ে বড় শক্তি। চলুন আমরা আমাদের দেশপ্রেমিককে স্মরণ করি, যারা সত্যি আজকে অনেক রিলসও চলে, দেখবেন যে তারা যদি বেঁচে থাকতো, তারা তখন কেন মরলো, কেন মারা গেল, তারা কেন আমাদেরকে এরকম একটা ভাঙাচোরা ভারতবর্ষ দিয়ে তারা মারা গেছে। তারা নিজেদের জীবন কত বড়, কত স্বপ্ন নিয়ে মানুষ বাঁচে। আজকে আমাদের একটু স্বার্থ ত্যাগ করার জন্য আমরা কত সময় ভাবি। কোন লোককে 200 টাকা, 500 টাকা, 2000 টাকা কম দিতে পারলে আমাদের খুব খুশি হয়। আমি একজনকে মিন করে বলছি না, আমি টোটাল ইউনিট বলছি। সবাই তার বুকে হাত রেখে বলুক যে আমি যখন নিজের স্বার্থ ত্যাগ করি তখন আমার কি অবস্থা হয়। তাই আমাদের ভারতকে স্বাধীন করার জন্য যে আমরা ফ্রিডম ভাবে বেঁচে আছি, সবার নিজেদের ডেমোক্রেসি বলছি, নিজেরা কথা বলার অধিকার পাচ্ছি, সেই দেশভক্ত যারা আমাদের দেশ স্বাধীন করেছে, দেশপ্রেমিক, তারা যদি উপর থেকে দেখে তাহলে কি ভাববে আমাদেরকে, যে আমরা এমন একটা ভারতবর্ষ দিয়ে গেলাম যারা আর সেই ভারতবর্ষটাকে খুব উন্নত না করে নিজেদের মধ্যে একটা অশান্তি অবিজল সৃষ্টি করেই যাচ্ছে। আর স্বাধীনতার সংগ্রামের সময়ও সেই ইতিহাসও সারা জীবন আমরা যদি বয়ে বেড়াই, এইভাবে করতে থাকি, তাহলে আমাদের জন্য খুবই একটা খারাপ সময়ের অপেক্ষা হচ্ছে। এটা আমার মন বলছে। আমি
কোনো ভারতবর্ষীকে ছোট করার জন্য আমার ভিডিও নয়, আমি এটা নিয়ে অনেক ভাবছি, তাই আজ আপনাদেরকে এই ব্যাপারটা বলে আমি আমার নিজের মনকে হালকা করতে চাইছি। তাই আমরা চাইবো ভারতবর্ষ এক অটুট ভালোবাসার দেশ হয়ে উঠুক। আমরা ভারতবাসী হয়ে সারা পৃথিবীর কাছে গর্বের সঙ্গে বলতে পারবো যে উই আর ইন্ডিয়ান। থ্যাংক ইউ।